প্রিয় দর্শক, সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের সম্পাদকীয়র বিষয় বর্ষবরণ, অসাম্প্রদায়িক চেতনার অনন্য উৎসব। আর এ নিয়ে আমাদের সাথে আজকে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন আসাদ চৌধুরী, কবি, রেজওয়ানা চৌধুরী, বন্যা সঙ্গীত শিল্পী এবং অধ্যাপক ডক্টর বিশ্বজিৎ ঘোষ, উপাচার্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। তো আমরা শুরু করব আজকের আলোচনা। আসাদ চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে আমাদের দীর্ঘদিনের ঐতিহ্য, বাঙালি সংস্কৃতির একটা একেবারেই আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে এখন আমাদের বাংলা নববর্ষকে বরণ করে নেওয়ার যে উৎসব আমরা পালন করি, এবং এটি বলা যেতে পারে যে অসাম্প্রদায়িক একটি উৎসব। সব ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু সব বাঙালির, প্রকৃত বাঙালির উৎসব। এবং যতদিন যাচ্ছে এই উৎসবটি কিন্তু মানে খুবই আমরা এটা নিয়ে গর্ব করতে পারি। এখন আমরা জানি যে আমাদের এই উৎসবের অন্যতম একটা আকর্ষণ যে মঙ্গল শোভাযাত্রা, সেটা স্বীকৃতিও পেয়েছে জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক। তো সুতরাং সব মিলিয়ে আপনি একটু যদি বলেন, এবং একটু একটা দীর্ঘ ইতিহাস আছে, ঐতিহ্য আছে না, সব মিলিয়ে। আমার কাছে যেটা লাগে সেটা হচ্ছে যে বাঙালি এলিট হিন্দু এবং মুসলমান কখনোই নববর্ষকে গুরুত্ব দেয়নি, বাংলা নববর্ষকে, বাংলা ভাষাকেও গুরুত্ব দেয়নি। এটা হচ্ছে বাস্তবতা। রামায়ণ মহাভারত যখন অনুদিত হলো সুলতানি আমলে, প্রথম একটু পৃষ্ঠপোষকতা পেল। এরপর দীর্ঘদিন মোগল আমলে তো বিন্দুমাত্র পায়নি। ব্রিটিশ আমলে একটু অন্যভাবে হয়েছে। ব্রিটিশরা যেহেতু নববর্ষ পালন করে, শেরি শ্যাম্পেন খায়, বৌঝি নিয়ে নাচানাচি করে, এগুলো নবখ্রিস্টান এবং ব্রাহ্ম সমাজের এরা দেখলেন। রামতনু লাহিড়ী, হরপ্রসাদ শাস্ত্রী, আমি জানি না ভূদেব মুখোপাধ্যায় ছিলেন কিনা, এরা পয়লা বৈশাখটা করা শুরু করলেন। এবং পরে রবীন্দ্রনাথের পরিবারটি, ঠাকুর পরিবার, এবং রবীন্দ্রনাথের আমলে তো প্রতিটি ঋতুকেই গুরুত্ব দিয়ে গান করা হলো, অনুষ্ঠান করার চিন্তাভাবনা করা হলো। খুবই সত্য কথা যে এখানে বাংলার কৃষক এবং সাধারণ মানুষ, বিশেষ করে মুদির দোকানদার, অন্যান্য দোকানদার, আড়ত, যারা আড়তের ব্যবসা করেন, কর্মকার যারা সোনার জিনিসপত্র বানান, এরা কিন্তু তখনও করতেন এবং এখনও করছেন। এবং এখানে হিন্দু মুসলমান নির্বিশেষেই কিন্তু হচ্ছে। এটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং এলিটদের ক্ষেত্রে মোহাম্মদ এনামুল হকের একটা কঠিন তিরস্কার আছে, সেটা হচ্ছে উৎসব বিমুখ বাঙালি মুসলমান সমাজ, ঠিক এই ভাষায়। এবং বলছেন যেখানে নরচোরা মাসব্যাপী করে ইরানে, সেখানে বাঙালি একদিনও করতে চায় না। এই যে ব্যঙ্গটা, মানে আমার কাছে একটা বিশাল ব্যাপার মনে হয় ডক্টর এনামুল হকের এই বক্তব্যটি। এবং সবচেয়ে যেটা না বলে পারছি না, আমাদের বাঙালি মুসলমান সমাজে, বিশেষ করে বাংলাদেশ হওয়ার, পাকিস্তান হওয়ার পর যখন ঢাকা ইউনিভার্সিটির কিছু তরুণ পয়লা নববর্ষ করতে চাচ্ছিল, তারা পায়নি, কার্জন হলে তাদের পারমিশন দেয়নি, এবং রেডিও টেলিভিশনে যারা প্রোগ্রাম করতেন তাদেরকে নিষেধ করে দেওয়া হলো। তখন ইউনিভার্সিটির ছেলে মেয়েরাই ফজলুল হক হলের সামনে এই প্রথম পয়লা বৈশাখ করলেন। এর আগে করতেন মন্দিরা নন্দী, সেটা হচ্ছে ডক্টর নন্দীর মেয়ে, কামাল লোহানি, এরা পয়লা বৈশাখে যে নেচেছিলেন, খবরের কাগজে নিউজটা এসেছিল যে তারা নৃত্য করেছেন এরকম। তো যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভাষা আন্দোলনকে কেন্দ্র করে বাঙালির জাতিসত্তার বিকাশে এবং সংস্কৃতি। রবীন্দ্রনাথ পাওয়া যাবে না, নজরুলের কাব্যে কুফরি কালাম, সেই ক্ষেত্রে এই বাংলা ভাষার মতো একটা অসাম্প্রদায়িক ভাষা, তাকে সামনে রেখে যে অগ্রযাত্রা এবং সংস্কৃতিকে সঙ্গে নিয়ে যে অগ্রযাত্রা, এটা একটা বিশাল ব্যাপার। এবং এটাই আমাদেরকে ঠিকানা করে দিয়েছে যে তোমার আমার ঠিকানা। বহু বছর পর বাঙালি মুসলমান তো বড়জোর ইরান আর না হলে তো বিহারের ইউপি লখনৌ পর্যন্ত যেতে রাজি আছে। আর আমাদের এই যে ঠিকানাটা পদ্মা, মেঘনা, যমুনা, এটা কিন্তু রাজনৈতিক আন্দোলনের ফল। এবং আমাদের রাজনীতিটা ছিল 1947 সাল থেকে 1971 পর্যন্ত, আমি বলবো অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মূল্যবোধের উপর ভিত্তি করে আমাদের আন্দোলন। এবং পয়লা বৈশাখটা হচ্ছে তারই শ্রেষ্ঠ নিদর্শন। ধন্যবাদ চমৎকার করে বলার জন্যে। আমি বিশ্বজিৎ ঘোষের কাছে আসবো আরও এই সংক্রান্ত তথ্য জানার জন্য, কিন্তু তার আগে রেজওয়ানা চৌধুরী বন্যা আপনার কাছে যাব। মানে আমরা জানি যে সুরের ধারা
খুবই বড় করে গত কয়েক বছর ধরে 8 পয়লা বছর। বৈশাখ এবার 8 ধরে বছর হলো। পয়লা বৈশাখ পালন করছেন। এবারও যেটা করেছেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। তার আগে কিন্তু অনেক আগে থেকেই আমাদের ছায়ানটের একটা ঐতিহ্য আছে, মানে ছায়ানটের ঐতিহ্যটা 63 অনেক সাল থেকে। সবচেয়ে প্রাচীন। ছায়ানটের সেই রমনা বটমূলের অনুষ্ঠান একেবারেই নববর্ষের সাথে জড়িয়ে আছে। তো এবং সেই ছায়ানটের আয়োজনগুলোর সাথে আপনি যুক্ত ছিলেন একটা সময়, তো এখন আপনারা নিজেই করছেন, তো এই সম্পর্কেও যদি একটু বলেন। আমি তো যখন ছায়ানটের শিক্ষকতা করতাম, শান্তিনিকেতনে ফিরে আসবার পর 81 সালের পর থেকে ছায়ানটের সাথেই যুক্ত ছিলাম। তখন ছায়ানট অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করতাম। তারপরে আমরা সুরের ধারা শুরু করলাম 92 সালে। তারপর থেকে আমরা চৈত্র সংক্রান্তি করতাম, পয়লা বৈশাখটা করতাম না, যেহেতু এখানে ওখানে নানা জায়গায় ব্যস্ত থাকতে হতো। কিন্তু রবীন্দ্র শতবর্ষে 2011-তে যখন আমরা করলাম 1000 জনকে নিয়ে, সেটা আমাদের একটা আত্মবিশ্বাস তৈরি করে দিল যে আমরা ইচ্ছে করলেই পারি। আর সেই অনুষ্ঠানে এত স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল সারা বাংলাদেশ থেকে, যে সেটা আমাদেরকে অনেকটাই অনুপ্রেরণা দিয়েছে সবাইকে সম্পৃক্ত করে একটা অনুষ্ঠান করা। তো সেই ভাবনা থেকেই আমরা শুরু করলাম। এবছর 8 বছর হচ্ছে আমরা শুরু করেছি সেই বিআইসিসির সামনের খোলা জায়গায় মঞ্চ করে। এবং আমাদের অনুষ্ঠান সবচেয়ে যেটা আমি মনে করি যেটা মূল উদ্দেশ্য, সেটা হচ্ছে সবাইকে সম্পৃক্ত করা। প্রথমত বাংলাদেশের যারা গান করেন, গান শেখেন, গানে আগ্রহ আছে, সবাই একটা প্ল্যাটফর্মে, এবং এই অনুষ্ঠানটি টেলিভিশনের মাধ্যমে সারা পৃথিবী বাঙালিরা দেখেন। হ্যাঁ, এবং এখন মোটামুটি এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে পয়লা বৈশাখের সন্ধ্যায়। শিল্পীরা মনে হয় সারা দেশ থেকে আসে। সারা দেশ থেকে আসে, হ্যাঁ। সেখানে আমরা জাস্ট, কারণ যারাই আসে আমরা একটা অডিশন নিয়ে তাদেরকে এনরোল করি। হ্যাঁ, আমরা একটা অডিশন নিয়ে সবাইকে পিরোজপুর, ঠাকুরগাঁ, সুন্দরবন, তারপরে আপনার পার্বত্য চট্টগ্রাম, সিলেট, এগুলো তো আছেই, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, এগুলো তো আছে। এরা যে আসে এত জায়গা থেকে, এদেরকে কি স্পন্সর করেন আপনারা? না, আমরা এখন করি না, কিন্তু মোটামুটি ঢাকাতে সবারই কম বেশি থাকার জায়গা আছে, কারণ আমাদের নিজেদেরও তো খুব একটা ভালো অবস্থানে নাই। হ্যাঁ, নিজেদের আগ্রহেই সবাই আসে, এসে 3 দিন 4 দিন রিহার্সাল করে তারপরে মঞ্চে ওঠে সবাই, এবং গানের কোয়ালিটিও ভালো। তো আরো শুনবো আপনার কাছ থেকে, নিশ্চয়ই একটি গানও শুনবো। সেই লোক আমরা নিশ্চয়ই সামলাতে পারবো না। যাই হোক, আমি আসছি অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ আপনার কাছে। যেটা আসাদ ভাই বলছিলেন চমৎকার করে, যে নববর্ষের যে ঐতিহ্য আমাদের, সেটি মানে আপনি যদি আর একটু বলেন আর কি। ধন্যবাদ। আজ পহেলা বৈশাখ 1426 বঙ্গাব্দের প্রথম দিন। আমি প্রথমেই সময় টেলিভিশনের অগণিত দর্শক শ্রোতার কাছে আমি নববর্ষের শুভেচ্ছা জানাই। শুভ নববর্ষ। পহেলা বৈশাখ অসাম্প্রদায়িক, কোনো সন্দেহ নেই। আমাদের 12 মাসে 13 পার্বণের দেশ বাংলাদেশ, কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে যে প্রত্যেকটা পার্বণের সঙ্গেই, অধিকাংশ পার্বণের সঙ্গে ধর্ম জড়িত। হয় হিন্দু ধর্ম, নয় ইসলাম ধর্ম, বৌদ্ধ, খ্রিস্ট ধর্মেরও কিছু কিছু পার্বণ আছে। কিন্তু আমাদের ধর্মনিরপেক্ষ পার্বণের সংখ্যা তো খুব কম, দিনের সংখ্যাও খুব কম। ইদানিং আমরা 21শে ফেব্রুয়ারি পেয়েছি আজ থেকে 70 বছর আগে, তারপরে 71 সালে পেলাম বিজয় দিবস, স্বাধীনতা দিবস। এছাড়া তো আমাদের ধর্মনিরপেক্ষ উৎসবের দিন তো কম। পহেলা বৈশাখ সেক্ষেত্রে একটা অনন্য দৃষ্টান্ত হতে পারে, আমাদের সন্দেহ নেই। আসাদ ভাই একটু আগেই বলেছেন যে বাঙালির কিন্তু নববর্ষ উদযাপনের ইতিহাস খুব প্রাচীন নয়। এটা ব্রিটিশ আমলে ইংরেজদের দেখা দেখি বাঙালি প্রথম নববর্ষ উৎসব যাপন করতে শুরু করেছে। কিন্তু নববর্ষ উৎসবটা ক্রমে নানা বিবর্তনের মধ্যে দিয়ে আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এবং অতীতে নববর্ষটা ছিল খাজনা আদায়ের একটা অনুষঙ্গ বলা যেতে পারে, যে পূর্ণা উৎসব হতো, খাজনা আদায় হতো। হালখাতা একটা খুব বড় ঐতিহ্য ছিল আমাদের, এখন প্রায় হারিয়ে যেতে বসেছে। তারপরে 60-এ, একটু আগেই ছায়ানটের কথা বলা হলো, যে 60-এর দশকে পাকিস্তানি ঔপনিবেশিক শক্তি আমাদের এই অসাম্প্রদায়িক উৎসবটা পালন করতে দিবে না, এরই প্রতিবাদ স্বরূপ, ঔপনিবেশিক শাসনের প্রতিবাদ স্বরূপ নববর্ষটা কিন্তু দেখা দিল আমরা জোর করেই পালন করলাম। ছায়ানট সেক্ষেত্রে একটা ঐতিহাসিক ভূমিকা পালন করেছে। এই কিন্তু নববর্ষ আর সামাজিক উৎসব থাকলো না,
63 সাল থেকে মানে ছায়ানটের আন্দোলন থেকে নববর্ষটা আর কেবল পূর্ণ উৎসব নয়, খাজনা দেওয়া নয়, নববর্ষ আর নতুন পোশাক পরিচ্ছদ নয়, নববর্ষ কিন্তু একটা সাংস্কৃতিক প্রতিরোধের শক্তি হিসেবে আমাদের কাছে আসলো। এটা ভয়ঙ্কর সাংস্কৃতিক প্রতিরোধ ছিল সেদিন। আমরা রবীন্দ্রসঙ্গীত গাইব, আমরা নববর্ষ উদযাপন করব, এবং মেয়েরা কপালে টিপ পরবে, শাড়ি পরবে, এই যে একটা প্রতিবাদ সেদিন ছিল। কিন্তু নিকট অতীতে আমরা লক্ষ্য করব নববর্ষের মধ্যে আরও বেশি মাত্রায় জনসম্পৃক্তি ঢুকলো, অসাম্প্রদায়িকতা, যেটা মঙ্গল সন্ধ্যা, যেটা 1989 সাল থেকে শুরু হয়েছে। তার আগে টুকটাক নানা শহরে কেউ কেউ দাবি করছে, কিন্তু বড় আকারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট, তখন চারুকলা একটি বিভাগ ছিল, এরা এটা চালু করলেন। এখন বাংলাদেশের এমন কোনো প্রত্যন্ত অঞ্চল নাই যেদিন পহেলা বৈশাখ নববর্ষ উদযাপনের জন্য মঙ্গল সন্ধ্যা না বের হয়, মঙ্গল শোভাযাত্রা না বের হয়। সেদিক থেকে এখন আমার একটা নতুন পরিবর্তন এসেছে, কোনো সন্দেহ নেই। অতীতে নববর্ষটা যেখানে খাজনা আদায়ের বিষয় ছিল, এবং আমরা লক্ষ্য করব যে আমাদের দেশে কিন্তু নববর্ষ ছিল অগ্রহায়ণ মাসে। হ্যাঁ, সেদিনও অগ্রহায়ণ মাসে ছিল, আকবরের আগ পর্যন্ত অগ্রহায়ণ মাস ছিল। এবং ফতেহ আলী সিরাজি, যিনি আকবরের একজন প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, মন্ত্রণাদাতা ছিলেন, ফতেহ আলী সিরাজির মাধ্যমেই এটি পহেলা বৈশাখে চলে আসে নববর্ষ। অগ্রহায়ণের, হায়ন অর্থ বছর, আর অগ্র মানে বছরের শুরু, অগ্রভাগ বলি আমরা, বছর স্টার্টিং পয়েন্ট, বছরের শুরু। অগ্রহায়ণ মানে বছরের শুরু, হায়ন অর্থ বছর, হ্যাঁ, বর্ষ। কিন্তু এখন আমাদের কাছে হায়ন আর অগ্রহায়ণ আর হায়ন আর বর্ষ নাই, আমরা এটা ভুলে গেছি, প্রায় কি ভুলেই গেছি। কিন্তু বৈশাখ আসলো, এই যে অগ্রহায়ণ থেকে বৈশাখে গেল, এই যাওয়ার পেছনেও কিন্তু আমি একটা অসাম্প্রদায়িক চেতনা দেখি। অসাম্প্রদায়িক চেতনা এইভাবে যে আকবর যেটি করেছিলেন খাজনা আদায়ের জন্য, সেই খাজনা কে আদায় করবে এবং কে দিবে সেটা কিন্তু হিন্দু মুসলিম কোনো বিভাজন ছিল না। কৃষক দিবে, যারা জমির মালিক তারা দিবেন, জমিদারকে ইত্যাদি ইত্যাদি, বা রাজস্ব দেবেন। কিন্তু অতীতে কিন্তু একেবারেই হিন্দু ধর্মের সাথে সংশ্লিষ্ট ছিল। সেই দিক থেকে যদি দেখা যায়, তাহলে আজকাল দিনে আজকে যে পহেলা বৈশাখ বা নববর্ষ উদযাপন করছি, এটা নিঃসন্দেহে একটি অসাম্প্রদায়িক উৎসব। মানে অগ্রহায়ণ থেকে বৈশাখে আসার কারণটা কি? সেটা অগ্রহায়ণ থেকে বৈশাখে আসার কারণটা ছিল যে দেখা যাচ্ছে যে অগ্রহায়ণ মাসে ধান কেবল মাঠে গাছটা গজায় বলা যেতে পারে। এটা অগ্রহায়ণ, পৌষ, মাঘে এসে ধানটা পাকে, এবং ধানটা যখন পাকে এইটা একেবারে প্রসেস বলি, যদি ইংরেজি শব্দটা বলি, একেবারে প্রক্রিয়াজাত হয়ে ফাল্গুন মাসে এটা বিক্রি হয়। তখন কৃষকের ঘরে ফাল্গুন চৈত্রতে টাকাটা থাকে, এই টাকাটা থাকার ফলে রাজস্বটা তখন যথাযথভাবে আয় হয়। অগ্রহায়ণ মাসে রাজস্বটা আয় হতো না। এখানেই আকবর মানে ঐতিহাসিক মহান একজন অর্থনীতিবিদ, এবং ফতেহ আলী সিরাজি যিনি, তাকে ভালো পরামর্শ দিয়েছিলেন। এবং আকবরের এই যেই মানে অর্থনৈতিক জ্ঞানটা, সেই জ্ঞানটাই তিনি প্রায় 6 মাস পিছিয়ে দিলেন, মানে আগে দিলেন বলা যায়, আগানো বা পেছানো, আগে দিলেন। এবং মূলত খাজনা আদায়, অন্য কোনো কারণ ছিল না আকবরের মাথায়, যাতে কৃষক পূর্ণ মাত্রায় খাজনাটা দিতে পারেন। এবং আমরা তো জানি জমিদাররা, বাংলাদেশের জমিদাররা, মানে পূর্ববঙ্গের জমিদার, আজকের বাংলাদেশের জমিদাররা অধিকাংশই কলকাতায় বাস করতেন। কলকাতা তখন ভোগের নগরী, বিলাসের নগরী, বেসনের নগরী, এবং যাদের উপরে দায়িত্ব দিয়ে যেতেন তারা কিন্তু নির্যাতন করতেন, নিপীড়ন করতেন, তারা খাজনা আদায়ের জন্য অত্যাচার করতেন কৃষকদের উপরে, ভয়ঙ্কর সেই অত্যাচার। সেই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্যে আকবর দেখলেন যে কৃষকরা যদি এরকম অত্যাচারিত হয় তাহলে তো ফসল ভালো হবে না, তাদের যদি হত্যা করা হয়, মারা হয়, নির্যাতন করা হয়, মুকুন্দরাম চক্রবর্তীর মাহমুদ শরীফ যে কাণ্ডটা করেছিলেন মুকুন্দরামের উপরে, তাহলে তো বিপদ হবে। অতএব তিনি দেখলেন যে কৃষকের হাতে কখন টাকাটা আসে, কৃষক যখন খুশি মনে টাকাটা দিতে পারবে, অতএব বৈশাখ মাসে চলে গেল। অসাধারণ একটি অর্থনৈতিক বুদ্ধি কাজ করেছে আকবরের মধ্যে। তো যাই হোক, ওই মানে আমাদের নববর্ষ উদযাপনের একটা অর্থনৈতিক দিকও কিন্তু আছে, যেটি নিয়ে একটু পরে কথা বলবো বিস্তারিতভাবে। আরও আমি আসাদ চৌধুরীর কাছে আসতে চাই যে আমরা তো বলছি এটি একেবারেই একটি অসাম্প্রদায়িক চেতনার একটা চূড়ান্ত প্রতিফলন, এবং আমরা দেখব যে 52 ভাষা আন্দোলনের পর থেকে ধীরে ধীরে বাঙালি সংস্কৃতি ব্যাপারে বাঙালি কিন্তু আরও বেশি সোচ্চার হওয়া শিখলো, এবং কিভাবে তার সংস্কৃতিকে আঁকড়ে ধরে রাখা যায়। এবং সেইখান থেকে কিন্তু এই ছায়ানটের অনুষ্ঠানের মধ্য দিয়েও একটা যে প্রতিবাদ কিন্তু শুরু হলো। তারপরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সেটি আরও বিস্তৃতি লাভ করলো, এবং বর্ষবরণ আজকের একটা পর্যায়ে আসলো। আজকে আমরা বলতে পারি যে ইভেন পশ্চিমবঙ্গ থেকে, পশ্চিম বাংলার থেকে লোক আসে, এবং সেইখানেও কিন্তু আমাদের বর্ষবরণের তুলনায় কিছুই
হয় না, তাই না? সুতরাং এটি একটি গর্ব করার বিষয় দাঁড়িয়ে গেছে। এবং মঙ্গল শোভাযাত্রা তো আগেই বললাম যে এটি একটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাঝে মাঝেই একটা অপশক্তি তো আছেই, যে এই অপশক্তি একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করে যে এই পহেলা বৈশাখ উদযাপনটা আমাদের ধর্মের সাথে এর বিরোধ আছে ইত্যাদি ইত্যাদি। বিশেষ করে মঙ্গল শোভাযাত্রায় যে কিছু প্রতীক ওরা ব্যবহার করে ইত্যাদি ইত্যাদি, অনেক কিছুই বলা হচ্ছে। তো আপনি একটু যদি বলেন যে আসলে ধর্মের সাথে কি এর কোনো বিরোধ আছে? বাংলাদেশে দুটো জিনিস আছে, এটা অকপটে বলি। একটা হচ্ছে কিছু এলিমেন্ট দেশের, কিছু এলিমেন্ট ধর্মের। মনসা পূজা যে হয় সেটা কিন্তু খুব ধর্মীয় পূজা না, কিন্তু এলিমেন্টস অফ বেঙ্গল। বাংলাদেশে যেহেতু সাপে কাটে, বেহুলা লক্ষিন্দরের গল্পটা যেহেতু উঠে গেছে আমাদের, এলিমেন্টস অফ বেঙ্গল এখানে হচ্ছে। এবং একটা লক্ষণীয় ব্যাপার যে একমাত্র মহিলা, অন্যান্য জায়গায় রাজপুত্ররা পাচায়, ইনি একমাত্র মহিলা যিনি স্বামীকে না 6-6টি ভাসুরকে পর্যন্ত জ্যান্ত ফিরে নিয়ে আসেন। তো আমাদের দেশের এই যে এলিমেন্টস অফ বেঙ্গল, এর সঙ্গে তো অনেক কারণে অনেক রকমের ধর্মের তো অনেকগুলো ছোট ছোট দিক আছে। ছোট ছোট দিক মানে আমি বলতে চাচ্ছি যে যে অনেক মাযহাব আছে, অনেক সেক্ট আছে, এমনকি যারা পীর মুরিদি করেন বা মারফতি তরিকার, সেখানেও প্রায় 70-80টা ক্লাস আছে বিভিন্ন রকমের। এখন বাংলাদেশে যেটা হয়েছে, এটা তো শ্রদ্ধার সঙ্গে বলতেই হয়। আমাদের 54 ইলেকশনে যখন হলো, 21 দফা, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। 21 দফার একটা ছিল যেটা কি, যে বাংলা একাডেমি হবে কিংবা বাংলা ভাষার উন্নয়নের ব্যাপারে। আর একটা কিন্তু খুব গোপনে হয়েছে, সেটা যে প্রথম বাঙালি ছুটি পেল পয়লা বৈশাখে। আবু হোসেন সরকার তখন মুখ্যমন্ত্রী, তিনি প্রথম সরকারি ছুটি ঘোষণা করলেন। এটা খুব জরুরি ব্যাপার কিন্তু এটা। এবং যুক্তফ্রন্টটা কী ছিল? যুক্তফ্রন্ট ছিল, সেখানে কিন্তু আতার আলী সাহেবের, মৌলানা আতার আলী সাহেবের মতো লোকও ছিলেন, মৌলানা ভাসানীর মতো লোকও ছিলেন, আবার শেরে বাংলাকে ফজলুল হক এবং হোসেন সৈয়দ সরওয়ার্দির মতো লোকেরাও ছিলেন। এবং আমি তো বলবো এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে 1948-47 থেকেই বঙ্গবন্ধু ভাষা ও সংস্কৃতির ব্যাপারে আলাদা দৃষ্টিকোণ দিলেন। এবং এই জন্যই দেখা যাবে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি নজরুলকে নিয়ে এলেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তার যে দৃষ্টিভঙ্গি, দেখেছো বাঙালি করে মানুষ করনি, যে কলকাতার যে বক্তব্য, সেখানে কিন্তু এই মানুষটাকে শব্দটা কিন্তু গুরুত্ব দিয়েছে, তো বাঙালিকে অস্বীকার করে না নিশ্চয়ই। এখন এই বাঙালি যুক্তফ্রন্টের যে চেতনা, সেটা কিন্তু অসাম্প্রদায়িক চেতনা। এখন ধর্মের দিক থেকে তো গান বাজনা নিষেধ, নাচা নিষেধ, তো বুলবুল চৌধুরী সে সময় আবির্ভাব হয়নি, আব্বাস উদ্দিনের আবির্ভাব হয়নি, নজরুল কি, হ্যাঁ এরা অপদস্থ হয়েছেন। বুলবুলকে কয়েক জায়গায় নাচতে দেওয়া হয়নি, নজরুল ইসলামকে দৈহিক নির্যাতন করার জন্য গুন্ডা পাঠানো হয়েছে। এগুলো কিন্তু বাঙালি রেজিস্ট করেছে। বাঙালি মধ্যবিত্তের ক্রমবিকাশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এই অসাম্প্রদায়িক গণচেতনা এবং মানবিক মূল্যবোধকে প্রতিষ্ঠিত করা। এটা খুব বড় ব্যাপার ছিল। এবং আমরা দেখেছি আমাদের নেতাদের মধ্যে, এটা অবশ্যই দেখেছি আমি বলতে বাধ্য, 75-এর পরে কিন্তু উল্টোটা হয়েছিল। বাংলা একাডেমিতে পয়লা বৈশাখে যারা এসছেন, মেয়েদের শাড়ি টাড়ি পরে আসছে, থুতু মেরেছে রাস্তায়, শহীদ মিনারের পাশ দিয়ে যায় গেছে, সেখানে মেয়েদেরকে অ্যাসল্ট করার চেষ্টা করেছে, ইটস এ ফ্যাক্ট। কিন্তু 96-র পরে, বিশেষ করে 1996-র পরে এই যে আন্দোলন, এটা দুর্বার আন্দোলন। পয়লা বৈশাখে আমরা বিবিসি থেকে, আমাকে বলে বিবিসি দেখ, বিবিসি দেখ, বিবিসি খুলে দেখি যে কি রমনা বটমূলে বোমাবাজি হচ্ছে। উদীচীর একটা অনুষ্ঠান যশোরে, সেখানে বোমাবাজি হচ্ছে। বাঙালি সংস্কৃতিকে আক্রান্ত করার জন্যে অদৃশ্য শক্তি হাত পা পাখা বসে নেই, তারা এখনও সক্রিয়। কিন্তু জনগণ যদি সতর্ক হয়, জনগণ যদি সচেতন হয়, এগুলো টেকার কোনো মানি হয় না, টিকবে না, টেকার প্রশ্নই আসে না। নিশ্চয়ই, আমরাও সেটা আশা করি। যতই অপপ্রচার হোক, বাঙালির সংস্কৃতি নিয়ে নিশ্চয়ই আমরা এগিয়ে যাব। রিজানা চৌধুরী বন্যা, আপনি তো মূলত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, তো এবং রবীন্দ্রনাথের গান যদি বলি, কবিতা তো আছেই, বিশেষ করে গান মানে আমাদের বাঙালির সংস্কৃতির সাথে তো এর একেবারেই অঙ্গাঙ্গিভাবে জড়িত। রবীন্দ্রনাথ
রবীন্দ্রনাথ জড়িত একেবারে যদি বলি, এবং এমন কোনো ভাব নেই আমাদের যেটি রবীন্দ্রনাথের মধ্যে খুঁজে পাওয়া যায় না, তাই না? আপনি সেদিক থেকে যদি একটু রবীন্দ্রসঙ্গীত এবং বর্ষবরণ তো একাকার হয়ে গেছে, মানে এই রবীন্দ্রসঙ্গীত ছাড়া বর্ষবরণ সেটাও ভাবা যায় না। এবং আমরা ছায়ানটের অনুষ্ঠান শুরুই হয় এসো হে বৈশাখ দিয়ে, তো আপনি একটু বলবেন। এসো হে বৈশাখ তো এখন রবীন্দ্র মানে পয়লা বৈশাখের সিগনেচার গান। এই গান ছাড়া পয়লা নববর্ষের কোনো অনুষ্ঠান চিন্তাও করা যায় না। আর এতক্ষণ যেসব শুনছিলাম যে পয়লা বৈশাখটাকে একটা সাংস্কৃতিক উৎসব হিসেবে নিয়ে আসার পেছনে কিন্তু রবীন্দ্রনাথ প্রথম এটা ভেবেছিলেন। কারণ তার আগে যেটা ছিল সেটা ছিল বাণিজ্যিক ব্যবসার, দোকানদাররা হালখাতা করতেন, বা একটা সামাজিক, সেটা হচ্ছে যে বাড়িতে বাড়িতে সেই সময় ওই নতুন ভালো রান্না করা, একটু ঘরদোর তার আগে পরিষ্কার করা, যেন বছরটা শুরু হচ্ছে, নতুন কাপড় চোপড় পরা, এগুলো। কিন্তু নববর্ষ উপলক্ষে একটা অনুষ্ঠান করে সেখানে নতুন বছরকে আবাহন করা, পুরনোকে বিদায় দেওয়া, এটা রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে শুরু করলেন 1904 সালেই বোধহয় আমরা পাই যে উনি নববর্ষের প্রথম 1901 সালে যখন ব্রহ্মবিদ্যালয় শুরু হলো তখনই আমরা পাচ্ছি যে নববর্ষ উপলক্ষে গান লিখলেন 2-3টে এবং ছাত্রদের জন্য, এবং তিনি নববর্ষের উপদেশ দিলেন। তার মানে সেখানে একটা অনুষ্ঠান হলো ছাত্রদেরকে নববর্ষের করণীয় যে সেইগুলো নিয়ে একটা সুন্দর বক্তৃতা দিলেন এবং গান লিখলেন। এবং গানটাও খুব সিগনিফিক্যান্ট। নববর্ষের দিন গান লিখলেন, মোরা সত্যের ওপরে মন আজি করিব সমর্পণ। এই যে ছেলে মেয়েদেরকে একটা উপদেশ দেওয়া যে তার সামনের বছরটা কিভাবে চলতে হবে, এটা রবীন্দ্রনাথই প্রথম ভাবলেন, সাংস্কৃতিক দিক থেকে আলোকপাত করলেন নববর্ষের উপর। এবং সেটাই পরবর্তীকালে আমাদের এখানে ছায়ানট যেটা শুরু করলো 63, তার আগ পর্যন্ত কিন্তু পয়লা বৈশাখটা বাণিজ্যিক, ব্যবসায়িক এবং সামাজিক একটা আন্দোলন ছিল। কিন্তু সাংস্কৃতিক আন্দোলন হিসেবে বা সাংস্কৃতিক বিপ্লব বলতে কিন্তু ছায়ানটের 63 সালে এটা নগর জীবনে আমাদের শুরু হলো, এবং সেটা রবীন্দ্রনাথের হাত ধরেই। এবং আরেকটা জিনিস আমি এটার সাথে অ্যাড করতে চাই, এই সাংস্কৃতিক আন্দোলনের ফলে যেটা হলো যে অসাম্প্রদায়িক তো বটেই, পয়লা বৈশাখ নববর্ষ অনুষ্ঠান অসাম্প্রদায়িক, কিন্তু সেই সাথে আরেকটা জিনিস যেটা হলো সেখানে এই উৎসবের ক্ষেত্রে কিন্তু শ্রেণী বিভাজন ঘটে গেল, শ্রেণী বিভাজন উঠে গেল। মানে আপনার উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, শিক্ষিত, অশিক্ষিত সবাই এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। বিশেষ করে ইদানিং এখন তো আপনি পয়লা বৈশাখের দিন রাস্তায় নামা যায় না, কারণ মানুষের ঢল। এবং সেই মানুষ কারা? সেই মানুষ অতি সাধারণ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, গার্মেন্টস কর্মী। সেই দিন সবার যেন একটা উৎসবের দিন। বরং আমি বলবো উচ্চবিত্তরা তাদের বাড়িতে এসে পান্তা ভাত, ইলিশ মাছ, নানা রকম গানের আসর করেন, বাড়ির মধ্যেই তারা করেন। কিন্তু এই নিম্নবিত্ত এবং মধ্যবিত্তরা রাস্তায় নেমে পড়েন। এই আপনার যত পার্কগুলো আছে সেখানে বাচ্চাদেরকে নিয়ে যান, যত মেলা আছে মেলায় নিয়ে যান, এবং সেদিন সবাই রাস্তায় নেমে পড়ে। এইটা একটা আমার মনে হয় যে নববর্ষকে কেন্দ্র করে আমাদের সংস্কৃতিতে, আমাদের চিন্তায়, আমাদের জীবনে একটা বিপ্লব ঘটে গেছে। আমি আবারও আসবো অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, যেটা বন্যাপা বলছিলেন যে এই নববর্ষ তো ধীরে ধীরে আমরা করছি, মানে এখন কিন্তু দেখা যাবে যে আমরা সরকারও গত কয়েক বছর ধরে একটা পয়লা বৈশাখও একটা বোনাস দিচ্ছি সরকারি কর্মকর্তা কর্মচারীদের, স্বীকৃত হয়ে গেছে। অনেক প্রাইভেট অফিসও কিন্তু, যেমন আমরা কিন্তু আমাদের সময় টেলিভিশনে কিন্তু একটা বোনাস দিচ্ছে পয়লা বৈশাখে। তো এবং এই পয়লা বৈশাখের সাথে কিন্তু একটা অর্থনৈতিক ব্যাপারও জড়িয়ে গেছে, মানে আমাদের অর্থনীতি অনেকটা চাঙা হয়ে ওঠে এই পয়লা বৈশাখের উৎসবকে নিয়ে, যেটা আমাদের ঈদের সময় একটা ঘটে। কিন্তু এই পয়লা বৈশাখেও কিন্তু এখন সবাই নতুন জামা কাপড় কিনতে চান, এবং সেটা যদি সামর্থ্যবানরা, শুধু তা না, সব শ্রেণী পেশার মানুষই কিন্তু নতুন জামা কাপড় কিনছেন, উৎসব করছেন। তো এতে করে আমাদের অর্থনীতিতেও একটা চাঙা ভাব এসছে, প্রভাব পড়েছে। আপনি এটা নিয়ে যদি একটু আলোকপাত। আবারও আসি, যেটি রেজানা চৌধুরী বন্যা বা কবি আসাদ চৌধুরী বলছিলেন
যে আমাদের এই নববর্ষ এখন একটা শক্তি উৎসে পরিণত হয়েছে, এটা আমরা প্রথমেই ধরে নেই। সংস্কৃতির কাজ হচ্ছে আপনার মানুষকে সঙ্ঘবদ্ধ করা, মানুষকে একত্র করা। সংস্কৃতি মানুষকে ঐক্যবদ্ধ করে। রবীন্দ্রনাথের ভাষায় বলি যে একলা আমির বন্ধন ছিঁড়ে বহু আমির প্রাঙ্গণে ডাক দেয় সংস্কৃতি। আর অপশক্তি সবসময় চায় বহু আমি থেকে বিচ্ছিন্ন করে মানুষকে একা করা। এবং অতএব অপশক্তি সবসময় চাইবে যেখানে মানুষ সংঘবদ্ধ হয় সেখানে বোমা ফেলতে, সেখানে গ্রেনেড ছুটতে, সেখানে ছুরি নিয়ে রক কাটতে। এটা হচ্ছে এই অপশক্তিরই কারণ। সে কিছুতেই চায় না মানুষ একত্র হোক, মানুষ সংঘবদ্ধ হোক, কারণ সংঘ শক্তিকে তাদের বড় ভয়। এই জায়গাটাতেই আজকের দিনের আমাদের পহেলা বৈশাখ একটা সংঘ চেতনার একটা উৎস। এবং পহেলা বৈশাখ, যেটি একটু আগেই শিল্পী বলছিলেন, যে এইটা ধনী গরিব নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ সংঘবদ্ধ হচ্ছে, একত্র হচ্ছে, এইটাকে বড় ভয়। এবং এই ভয়টা দূর করার জন্যই, এই ভয়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্যই বর্তমান সরকার, আমি বলবো এটা তারা কীভাবে চমকাতে, আমি এইভাবে ভাবি, এই যে 20 ভাগ বোনাস দেয়া, এই বোনাস দেয়াটার ফলে আমি একটা নতুন শার্ট কিনতে পাচ্ছি, একটি নতুন শাড়ি কিনতে পাচ্ছি, আমার মেয়ের জন্য একটা ফ্রক কিনতে পাচ্ছি, আমার ছেলেটাকে একটা প্যান্ট কিনে দিতে পাচ্ছি। সে বের হবে, সে সংঘ শক্তি। এই 20 ভাগ বোনাস শুধু টাকা নয়, এটি সংঘ শক্তি উদ্ভবের একটা ঐতিহাসিক ভূমিকা পালন করলো এই সরকার। যেমন আপনি বললেন আপনার টেলিভিশন স্টেশন এই কাজটা করছে সবার জন্য। দ্বিতীয়ত, এই যে আমি নতুন পোশাক পরে বের হচ্ছি, আমি ভালো খাচ্ছি, রেস্টুরেন্টে যাচ্ছি, দেখেন সেই দিনকে 1000 কোটি টাকার ফুল বিক্রি হবে। আজকের দিনে এবং গতকালকে মিলে কত কোটি কোটি টাকার ফুল বিক্রি হয়েছে ঢাকা শহরে। এবং অনেকগুলো ফ্যাশন হাউস, তারা যে কত রকম পোশাক বের করেছে, ছেলেদের মেয়েদের কত রকম পাঞ্জাবি, ছেলেদের মেয়েদের কত রকম পোশাক, কোটি কোটি টাকার ব্যবসা। এই যে তারল্য, এই যে অর্থনৈতিক তারল্য, এটা আমাদের পয়লা বৈশাখে একটা বড় জায়গা। এই সব কিছুকেই ভয় পায় অপশক্তি। অপশক্তি কিছুতেই সহ্য করে না যে মানুষ বেরিয়েছে নতুন শাড়ি পরে, মেয়েরা নতুন টিপ পরেছে, তারা মাথায় ওই যে টায়রা দিয়েছে, ওটা টায়রাই তো বলে, তাই তো, টায়রা দিয়ে বেরিয়েছে, সে সহ্য করতে পারে না, তার মাথা ঘিন ঘিন করতে থাকে, তার মস্তিষ্ক। কিন্তু এরই বিরুদ্ধে প্রতিবাদ, এবং এই প্রতিবাদটা আসলে বাঙালির সংঘ চেতনার কথা। আমি দুটো বইয়ের নাম বলবো। মনির চৌধুরীর কবর নাটকে এমন আছে যে মূর্তি 2 যে মারা গেছে যুদ্ধে, মানে ওই গুলিতে, পুলিশের গুলিতে, তাকে যখন ইন্সপেক্টর হাফিজ বলছেন যে তুমি বাবা কবরে যাও, এরা তো খারাপ মানুষ, এরা ছাত্র রাজনীতি করে, এরা কমিউনিস্ট, এরা আল্লাহ খোদা কিছু মানে না, তুমি বাবা কবরে যাও, তুমি তো ভালো মানুষ। তখন বলেছে, গুলি দিয়ে গেঁথে দিয়েছেন, ইচ্ছে করলেই তো আলগা হতে পারি না। আমাদের নববর্ষ আমাদের গেঁথে দেয়। নববর্ষের কাজটা হচ্ছে এক এক মানুষের সাথে হাজার হাজার মানুষকে গেঁথে দেয়া। এই গেঁথে দেয়াটাই অর্থনৈতিক সচলতার একটা বড় জায়গা। 2, আবার ওই জহির রায়হানের আলেক ফাল্গুনের শেষ দিকে আছে, আসাদ বলেছে যে কারাগার তো শেষ হয়ে গেছে, আপনাদের নতুন কারাগার আসছে ফাল্গুনে, আমরা দ্বিগুণ হব। নববর্ষ আমাদের দ্বিগুণ করতে সহায়তা করে। নববর্ষের কাজটাই হচ্ছে আমাদেরকে দ্বিগুণ করে দেয়া। প্রতি বছর বের হচ্ছে। এই যে একটু আগে বলেছেন, যেটা শুরু হয়েছিল ঢাকা শহরে মঙ্গল শোভাযাত্রা, আজকে তো বাংলাদেশের এমন কোনো প্রত্যন্ত অঞ্চল নাই আজকের এই পহেলা বৈশাখ যে সর্বত্র আজকে মঙ্গল শোভাযাত্রা হয়েছে সকালবেলা। তার মানে এই যে আসছে ফাল্গুনে দ্বিগুণ হয়েছে আমরা। এইটাই হচ্ছে নববর্ষ উৎসবের বড় শক্তি, বাঙালির সংঘ চেতনার সবচেয়ে বড় জায়গা। এবং সেই জায়গাটা অর্থনৈতিক এই তারল্য, এই 20 ভাগ বৈশাখী বোনাস ইত্যাদি, এই যে ফুল বিক্রির যে টাকা, এই যে নতুন নতুন জামা কাপড় বিক্রির যে টাকা, এইটি বাংলাদেশের সংস্কৃতিতে, অর্থনীতিতে একটা বড় প্রভাব ফেলে। আমার মনটাকে ভালো করে দেয়। গতকালকে আমার মন খারাপ ছিল, কিন্তু আজকে আমি যখন পয়লা বৈশাখ বেরিয়েছি রাস্তায়, যখন দেখেছি মানুষ সাজ পোশাক পরে বেরিয়েছে, কেউ একটা ডাবের পানি খাচ্ছে, কেউ ফুলের টায়রা দিয়ে মাথায় ঘুরছে, কোথাও আমার দূর থেকে, আমি তো নাও যাই, আমার দূর থেকে কানে ভাসছে হয়তো সুরের ধারা কি ছায়ানট কি অন্য কোনো সংস্থার গানের কলি, রবীন্দ্রসঙ্গীত কি নজরুল গীতির কলি, তখন কিন্তু মনটা ভালো হয়ে যাচ্ছে। নববর্ষের কাজ এই যে মানুষকে ভালো করে দেয়, মানুষের মধ্যে আনন্দের বোধটা তৈরি করে দেয়, এটাও তো একটা বড় জায়গা। অতএব নববর্ষ বাঙালির শক্তি উৎস এবং সংঘ চেতনার জন্য আমি বলবো যে আপনাদের একটা বিশেষ দিন, এই দিনটাকে আমরা ভালোভাবে উদযাপন করি। এবং প্রতি বছর আমরা আসছে ফাল্গুনে দ্বিগুণ না, আমরা আসছে বৈশাখে দ্বিগুণ হই। আচ্ছা চৌধুরী, আবার আপনার কাছে আসবো। এই যে আমরা বলছি যে বাঙালি সংস্কৃতি,
ঠিক আছে, কিন্তু এটি কি শুধুমাত্র একটি দিনের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাচ্ছে কিনা একটা প্রশ্ন আমাদের আসে। এই পহেলা বৈশাখ উদযাপনের মধ্য দিয়ে আমরা কি প্রকৃত অর্থেই কি আরও বেশি সংস্কৃতিবান হচ্ছে কিনা সামগ্রিক অর্থে, অথবা বাঙালির সংস্কৃতিকে ধারণ করতে পারছে কিনা জীবনে, এটি যদি একটু বলেন। যেমন আমরা কিন্তু এখনও দেখি, বা যতদিন যাচ্ছে বেশি করে দেখছি, যে বিয়ের আমন্ত্রণপত্র যখন আমরা হাতে পাই, আমি তো দেখি 99% কার্ডই ইংরেজিতে করা। এইটা কেন, আমি কারণটা বুঝে পাই না। আমরা বাঙালি, কেন বাংলায় হবে না? এখানে তো বিদেশিদের দাওয়াত করা হচ্ছে না নিশ্চয়ই। এটি একটি পীড়াদায়ক ব্যাপার। তো এই ধরনের বিষয়গুলো কি জন্যে ঘটছে বলে আপনার মনে হয়? একটা কথা তো আমরা বলতেই পারি, বলা সঙ্গত, যে আমাদের ভিশনটা হচ্ছে ডিজিটাল, এবং আমরা ডিজিটাল যুগে ঢুকে পড়েছি। কিন্তু পয়লা বৈশাখ আমাদেরকে শেকড়ের দিকে নিয়ে যায়। শেকড়ের দিকে নিয়ে যাওয়ার অর্থ যে আমরা মরে যাব তা না, বরং আমরা দ্বিগুণ শক্তি পাবো সেখান থেকে। আমরা বাতাস পাবো, জল পাবো, এবং বেঁচে থাকার উপাদানগুলো সেখানে আসবে। এবং আমার যেটা বলতে ভালো লাগে যে আমাদের রূপান্তর ঘটছে সংস্কৃতির। আমরা একটু বড় হয়েছি কসমোপলিটন মন নিয়ে, আজকে আমরা চাই বা না চাই কর্পোরেট কালচারে ঢুকে পড়েছি। কাজেই এর মধ্য দিয়ে যদি পথ দেখাতে হয়, এই পথ দেখাবে পয়লা বৈশাখের মতো একটা সংস্থা, পয়লা বৈশাখের মতো একটা উৎসব, যেখানে আমরা সবাই মিলিত হব এক জায়গায়। রবীন্দ্রনাথের এই কথাটা আমরা গুরুত্ব না দিয়ে পারি না। সেটা হচ্ছে যে সংস্কৃতি আমাদেরকে বাঁচিয়ে রাখে, এবং এই যে সংস্কৃতি, এই সংস্কৃতির প্রতি আমি দেখব যে পয়লা বৈশাখে আমরা যতই অন্য ধরনের গান বাজনায় অভ্যস্ত হই বা আকৃষ্ট হই, এখন গ্লোবালাইজেশনে তো এখন পৃথিবী ছোট হয়ে গেছে। বব ডিলানের গানও আমাদের কাছে কোনো বেশি দূরের মানুষ বলে মনে হয় না। তার ফলে কী হয়েছে, এত সবের পরেও কিন্তু আমরা আরও বেশি ঘনিষ্ঠ হয়েছি নিজের কাছে, এবং আত্মজিজ্ঞাসার পরিমাণটা বাড়ছে আমাদের। আমি কে, কোথায় আছি? একটা সংঘাত, এটা শেরে বাংলা সম্পর্কে প্রফুল্লচন্দ্র রায় লিখেছিলেন অনেক দিন আগে, যে শেরে বাংলা নিজেও বলতেন আমি কতটা বাঙালি আর কতটা মুসলমান। মনে হয় যেন একটা সংঘাত আছে। আসলে সংঘাত নেই তো। বাঙালি মুসলমানও থাকতে পারি, বাঙালি হিন্দু হতে পারতে পারি, বৌদ্ধিস্ট হতে পারি। আমাদের অনেকগুলো মাঙ্গলিক চিহ্ন আছে, সেগুলো আমরা প্রত্যেকটা বিয়েতে, হিন্দু বিয়ে, মুসলমান বিয়ে, আমরা মাছ দেই, দুধ দেই, পান দেই, সুপুরি দেই। আমাদের কতগুলো কমন অভিন্ন ব্যাপার আছে। তার মধ্যে সংস্কৃতিটা একটা ছোট্ট অঙ্ক দিয়ে আমি ক্লিয়ার করব। নবীনগর থেকে ফিরছিলেন বঙ্গবন্ধু, তখন তো বঙ্গবন্ধু না, ছাত্র থেকে বেরিয়েছেন মাত্র, 54 নির্বাচনের প্রস্তুতি হচ্ছে। আশুগঞ্জ থেকে তিনি ঢাকায় আসবেন রেলে। তো বেদারউদ্দিন ছিলেন, সৌরভ ভাই ছিলেন সেখানে নৌকার মধ্যে। নদী দেখে আর পারেনি, আব্বাসউদ্দিন একটার পর একটা ভাটায় লেখা শুরু করলেন। আমরা অসমাপ্ত আত্মজীবনীতে পাই বঙ্গবন্ধুর হাতটা ধরে বঙ্গবন্ধু অভিভূত হয়ে শুনছেন, কমেন্ট করছেন, নদী এবং আব্বাসউদ্দিন এবং ভাটিয়ালি। বঙ্গবন্ধুর কমেন্টটা ভারী সুন্দর, আমি বলছি না ওটা। হাত ধরে বলছেন যে মুজিব, তুমি আমাদের বাংলা ভাষাকে বাঁচাও। একজন শিল্পী আব্বাসউদ্দিন, তাকে প্রগতিশীল বলুক কি বলুক না, আমি এটা নিয়ে মাথা ঘামাই না। গণশিল্পী বলবো কি বলবো না, মাথা ঘামাই না। কিন্তু প্রথম বাঙালি শিল্পী, যে তিনি ঘরে ঘরে আদৃত ছিলেন, এবং তিনি একমাত্র শিল্পী। তিনি আমাদের মনে করিয়ে দিয়েছেন রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ। এর আগে তো ঈদ কতবার এসেছে, কিন্তু নজরুল এবং আব্বাসউদ্দিনই মনে করিয়ে দিলেন। সেই আব্বাসউদ্দিন অনুভব করেছিলেন শেখ মুজিবের হাতটা ধরে, বাংলা তুমি বাঁচাও, এবং তিনি বলেছিলেন আমি চেষ্টা করব। আজকে আমাদের এই চেষ্টা করার যুগটা সময় কিন্তু শেষ হয়নি। চেষ্টা করার আগেই উনি চলে গেলেন। তারপর কি অন্ধকার যুগ আমাদের গেছে, কি অন্ধকার। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছে, পাকিস্তানের শব্দটি আমরা রেডিও টেলিভিশনে কেউ বলছি না। এই যে একটা সময়, সেই সময় পেরিয়ে, আমি ওই জন্য 96 সনটার কথা বলছিলাম, যে 96 পরে এই যে বাঙালি শোভাযাত্রা করছে, সেখানে স্বতঃস্ফূর্ত, সেখানে কেউ প্ররোচনা দেওয়ার দরকার হয় না, নেমে পড়ছে মাঠে। আজকে এখানে এই শেকড়ের সন্ধানে এসে আমরা আসলে শেকড়ে যাচ্ছি, এবং
হয়তো পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে আমরা কিছু ব্যর্থতা থাকবে, কিন্তু সফলতা আসবে না আমার এটা বিশ্বাস করতে মোটেও ইচ্ছা করে না। আমরা চেষ্টা করছি, আমরা কর্পোরেট কালচারের মধ্যে থেকেও আমরা আমাদের সেই মানে কৃষিভিত্তিক অর্থনীতি, গ্রামীণ অর্থনীতির যে সংস্কৃতি, আমরা সেখানে যাব, কিন্তু সেখানে কি আমরা মুখ বুজে পড়ে থাকবো না। আমি তো আধুনিক যুগের মানুষ। কিন্তু এই যে বিয়ের আমন্ত্রণ পত্রের ক্ষেত্রে যারা ইংরেজিতে কাজ এটা হচ্ছে করছে, সহজ এটা কি- অঙ্ক। বিদেশে যাবে, ইয়েতে দেখাতে, হাই কমিশনে দেখাতে হবে, অথবা অ্যাম্বাসাডারকে না, দেখাতে হবে। আমার মনে হয় শুধু সেটা না, অথবা- মানে ভাবছে যে আমি একটু যাতে উঠলাম এরকম। এটা এটা হতে পারে, আমি এটা জানি না রে ভাই। বিশেষ না, করে এটা এই ব্যাপারে- আমার মনে হয় যে আমরা 190 বছর একটা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের ছিলাম। এখন আমার মনোলোকের মধ্যে কিন্তু এই ব্রিটিশ উপনিবেশ এটা ঢুকিয়ে দিয়েছে। এবং লর্ড মেকলে যেটা বলেছিলেন যে আমি এমন একদল মানুষ তৈরি করতে চাই যারা জন্মসূত্রে এবং গায়ের বর্ণে হবে এক একজন ভারতীয়, কিন্তু ইন টেস্ট, ইন ইন্টেলেক্ট অ্যান্ড ইন মরাল হবে এক একজন ইংলিশম্যান। ওইটা কিন্তু ওই লেগাসি, ওইটা আমরা এখনো বহন করছি বলে আমি মনে করছি যে আমি ডাক্তার, আমার যে রোগী সে হয়তো রিক্সাওয়ালা কিংবা কৃষক, কিন্তু আমি যে ডাক্তার, আমি যে একটা MBBS পাশ করেছি, আমার সেই মহিমা যদি প্রকাশিত না হয় তাহলে তো হবে না। অতএব আমি কেন তাকে বাংলায় লিখব, আমার প্রেসক্রিপ্ট ব্যবস্থাপত্র আমি ইংরেজিতে লিখব, কারণ না হলে সে তার মহিমাটা পায় না। এটা শিখিয়েছে ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি, যে তুমি একটা আলাদা কিছু, তুমি একটা আইভারি টাওয়ারের মানুষ, তোমার মধ্যে একটা বিশেষ কিছু আছে বলে তুমি MBBS পাশ করেছো, তোমার মধ্যে একটা বিশেষ কিছু আছে বলে তুমি ICS অফিসার হয়েছো। তুমি তো আর যেতে না, তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সবার সাথে কথা বলতেন না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বলেছেন হি ইজ অনলি এ প্রাইমারি রাইটার। একই তো জিনিস যে এখানেও তাই। এই আমার যে ছেলেটির সঙ্গে বা আমার মেয়েটির যে বিয়ে হচ্ছে, এই বিয়েতে আমি আমার ছেলেটি আমার মেয়েটিকে একটি অভিজাত জায়গায় পৌঁছে দিতে চাই, আমিও সেই আভিজাত্যকে ধারণ করব। আমার নিমন্ত্রিতরা সেটা বুঝুক বলে আমি ইংরেজিতে লিখব, না হলে আমার আভিজাত্যটা প্রকাশিত হয় না। না হলে আমার হাতে যদি একটা ভালো মোবাইল সেটের জায়গায় দুটো না থাকে তাহলে আমার আভিজাত্য, এই জন্য অনেকে দুটো নিয়ে বহন করে বেড়ায়, না হলে সেটা আভিজাত্য প্রকাশিত হয় না। তো তাকে বলতে হবে, এবং তাকে বলতে হবে যে আমার ছেলে কানাডায় আছে 8 বছর যাবত, আমার ছেলে বাংলা ভুলে গেছে। যে মানুষ জন্মসূত্রে বাঙালি, বাংলাদেশে জন্ম হয়েছে, 15 বছর বয়সে কানাডা গেছে, সে 8 বছরে বাংলা ভুলে গেল? এত সহজ একটা ভাষা। মানুষ ধর্মান্তরিত হতে পারে, কিন্তু মানুষ ভাষান্তরিত হতে পারে না। অসম্ভব, কোনো মানুষের পক্ষে ভাষান্তরিত হওয়া সম্ভবপর নয়, খুব কঠিন কাজ ভাষান্তরিত হওয়া। রবীন্দ্রনাথের এই কথা যে 14 বছর, ওই যে তিনি যখন ইংল্যান্ডে গেলেন, তো তাকে বলছে যে আমি তো এখন ইংরেজি ভুলে, তার আত্মীয়, আমি ইংরেজি ভুলে গেছি, বলে এই 14 বছরে সব ভুলে গেছি। বলে যে হ্যাঁ, তুই 14 বছর ইংরেজি বাংলা ভুলে গেছিস তাতে কোনো আপত্তি নাই, কিন্তু 14 বছরে যে ইংরেজিটা শিখতে পারলো না সেইটাই আমার কষ্ট। এটা রবীন্দ্রনাথের সেই। তো আমাদের অবস্থা হয়েছে এটা, যারা ইংরেজিতে এটা লেখে তারা তো 2টা বাক্য ইংরেজিতে লিখতে পারবে না। সমস্ত কারখানায় আছে, ওই যে ছাপাখানায় সব লেখা আছে, শুধু নামটা পরিবর্তন করে দেয়। আর ওই পুরো জিনিসটা একটা ইংরেজিতে লিখে আনুক, একটা বিয়ের নিমন্ত্রণ পত্র যে লিখেছে অসম্ভব, ওটা ছাপাখানায় তৈরি হওয়া আছে, শুধু ওই লিজার জায়গায় লেখা লিমা লেখে, আর কিছুই না। বন্যাপাখি এই ব্যাপারে কিছু বলবেন? আমার ওইটা মনে হয় যে এখন আসলে আমাদের সামাজিক কাঠামোর মধ্যে একটা কি বলবো, একটা শ্রেণী বিভাজন একটা তৈরি হচ্ছে, সেটা অস্বীকার না করে পারি না। যেমন আমাদের শিক্ষা ব্যবস্থায় টোটালি 3টা ভাগ, একটা হচ্ছে মাদ্রাসা শিক্ষাক্রম, একটা হচ্ছে আমাদের বাংলা মিডিয়াম শিক্ষাক্রম, আর একটা হচ্ছে ইংরেজি মিডিয়াম, ও লেভেল, এ লেভেল। তো এই যে আমরা একটা বৈসাদৃশ্যপূর্ণ শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি, তার তো একটা এফেক্ট আছে। যেই মেয়েটি ধরেন ইংলিশ মিডিয়ামে পড়ছে, ও লেভেল পাশ করে, এ লেভেল পাশ করে সে বিদেশে চলে যাবে, সে কিন্তু বাংলা ভালো করে বলতে পারে না, এটা তো ফ্যাক্ট। বাংলাদেশের ইতিহাসও সে সেরকম যায় না, তাকে পুরোটাই আমেরিকান হিস্ট্রি পড়ানো হয়, ব্রিটিশ হিস্ট্রি ওইসব পড়ানো হচ্ছে। এবং তার ফলে যেটা হচ্ছে, তার বাংলার সাথে ওরিয়েন্টেশনও কম, তার বন্ধুবান্ধব তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে ইংরেজিতে কথা বলতে। সে যখন বিয়ে করছে কাউকে, হয়তো ওখানে একটা স্বাচ্ছন্দ্যের ব্যাপার আছে যে আমি যাদের সাথে ওঠা বসা করি তারা ইংরেজিতে সহজ, কাজে আমি কাজটা ইংরেজিতে করি। এটা 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 খালি একটা বিচ্ছিন্ন ঘটনা নয় না, কিন্তু আমি কিন্তু যেটা লক্ষ্য করেছি যে একেবারে সাধারণ ক্লাসের মানুষ সেটাই। বরং বেশি ইংরেজিতে কাজ সে করে। কিন্তু ইংলিশ মিডিয়ামে পড়ছে কি পড়ছে না মুখ্য নয়, তার বাবা কৃষক, সেই। কি ঢাকা শহরে কোনো রকম একটা স্কুলে মাস্টারি করে, তিনিও তার মেয়ের বিয়েটা, ছেলের বিয়েটার সময় কার্ড ইংরেজিতে লিখছেন। আমি তো দেখছি বিয়ে না, মিলাদের কার্ড ইংরেজিতে।
যেটা ধর্মীয় মিলাদের কার্ড ইংরেজিতে লেখা হয়েছে। এই এটা চলছে এবং এই মানসিকতা আমাদের আছে, আরও সময় লাগবে। ভাষার প্রতি ভালোবাসা না থাকলে হয় না। আমরা স্বপ্নেও মাতৃভাষা ছাড়া কি স্বপ্ন দেখা সম্ভব? আমি আছাড়কে কি ও মাদার বলে কখনো চিৎকার করব? আম্মা বা মা বলেই তো করব, কারণ মানুষ স্বপ্ন দেখতে পারে না তার মাতৃভাষা ছাড়া। কিন্তু আমরা এখন এমন একটা জাতিতে রূপান্তরিত হতে যাচ্ছি যারা ভাষান্তরিত হতে চাই, এবং এইটা হচ্ছে একটা জাতির জন্য ভয়ঙ্কর বিপজ্জনক পরিস্থিতি। ভাষা আন্দোলন আমাদের আজকে পৃথিবীর মানুষ এই উত্তরাধিকারকে স্বীকার করেছে, অথচ আমরা আমাদের দেশে বসে আমরা মাতৃভাষাকে পরবাসী বানিয়ে ছাড়ছি। এই জায়গায় আমাদের সচেতনতা দরকার। যেমন আপনি দেখেন, এই আমরা এখন যে এই টিভি কথা বলছি, এই টিভিটার নাম সময়, কিন্তু ঢাকা শহরের যে গোটা 40-30টার উপরে যে টিভি আছে, তার 5-6টা বাদে সবগুলোর নাম ইংরেজিতে। দেখেন, আপনি খেয়াল করুন। এবং শুধু নাম না, আমাদের কিন্তু সবকিছুই বাংলায়। মানে আমরা আপনার- যেমন আমরা ব্রেকিং নিউজ বলি না, বলেন আমরা না। বলি আচ্ছা দেখেন এই কত মাত্র সুন্দর একটা শব্দ বিরতি। বিরতির পরিবর্তে আপনার উদ্ভট এখন একটা ব্রেক নেব, আর যদি মাশাআল্লাহ আমার দেশে হয় তাহলে এখন একটা ব্রেক নেব। যাই হোক। একটু আবার আমাদের ট্র্যাকে ফিরে আসি। বন্যা আপা, আপনাদের যে আজকের যে আয়োজন হলো বিশেষ করে, সেইটা নিয়ে একটু যদি কিছু বলেন। আমাদের এবারে তো আমরা এটা প্রতি বছরই করে থাকি, হাজার কণ্ঠে বর্ষবরণ, সারা বাংলাদেশ থেকে আসেন। তো এবারে যেটা হলো যে এবারে ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন অনুষ্ঠানে, আর পার্টিসিপেন্টও এবারের সংখ্যা আরও বেড়েছে গতবারের তুলনায়। যদিও এই নানা রকম প্রতিকূল অনেক কিছুর পরেও সংখ্যা, বিশেষ করে মেয়েদের সংখ্যা অনেক বেড়েছে। আমরা আশা করছি যে এরপর আমরা হয়তো 1500-1500 কণ্ঠে করতে পারবো, এই কনফিডেন্স এসে গেছে আমাদের। এখন তো 1000, এখন 1000। হ্যাঁ, তো 1500 ওই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 1500 বড় করে তারার করতে মতো হবে জায়গা stage। হবে। হ্যাঁ, হ্যাঁ, বড় হ্যাঁ, স্টেজ, বাইরে অনেক লোক বড় যাওয়া স্টেজ করতে হবে। না, বড় জায়গা তো অনেক বড়। তো বন্যা আপা, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। তো শেষে যেটা বলছিলাম যে একটা গান না হলে তো হয় না, একটা রবীন্দ্রসঙ্গীতই আমরা যদি শুনি আপনার কাছ থেকে আজকে এই পয়লা বৈশাখে। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মুমুষুরে দাও উড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মুমুষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। আরেকটা কি অন্য গান? আবার আরেকটা? 2-3টা লাইন। বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। চমৎকার চমৎকার। আসলে এই গানের পরে আর কোনো কথা থাকে না। তারপরে আমি কথাও নেই। আসাদ ভাইকে বলবো, আপনি যদি শেষ করেন 2 মিনিটের মধ্যে কিছু বলে। না, শেষ করার কিছুই নেই, আমরা বরং আরম্ভ করতে পারি। সেটা হচ্ছে আমরা নতুন করে উপলব্ধি করি আমাদের শক্তিটাকে, আমাদের নিজস্ব ক্ষমতাটাকে, নিজস্ব বলয় থেকে, নিজের আয়তন থেকে, অর্থাৎ এই পয়লা বৈশাখ থেকে আমাদের নিজেদের শক্তি সম্পর্কে সচেতন এবং ঐক্য, সবাই মিলে একসঙ্গে আমরা সুন্দর একটা সমাজ গড়ে তুলব, যে সমাজে ক্ষুধার্ত মানুষ থাকবে না, বিনা চিকিৎসায় মানুষ মরবে না, ভালোবাসা থাকবে এবং
এই 31শে চৈত্র মানে শেষ দিনে আমাদের দেশের কুমারী মেয়েরা যে কি বলে এটাকে আলপনা এঁকে যে প্রার্থনা করে, সেটা হচ্ছে জগৎ হিতায়, পৃথিবীর কল্যাণের জন্যে, পৃথিবীর কল্যাণ হোক, ভালো হোক। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে, অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শেষ করব তার আগে আরেকবার বলবো আপনাদের, আমরা এই নববর্ষের উৎসব যেন আমাদের সত্যিকারের বাঙালি করে তোলে। আমরা মুসলমান থাকব, আমরা হিন্দু থাকব, আমরা বৌদ্ধ থাকব, আমরা খ্রিস্টান থাকব, পাশাপাশি আমরা বাঙালি হব। এবং সেই শক্তিটা যদি আমাদের মধ্যে এই উৎসবটি জাগাতে পারে, তাহলেই আমার মনে হয় এই বর্ষবরণের সার্থকতা হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে শেষ করছি এখানেই। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।